হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুডেনের দুটি এপিসোড একসাথে। এপিসোড নম্বর 271 এবং 272। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোর লিঙ্কও পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই আমরা ভিন্ন এক সময়ে চলে যাই। ইনো হাঁটতে হাঁটতে বলতে থাকে, আজকে আমার ছুটি, এরপরও আমায় কেন কাজে পাঠানো হচ্ছে। তখনই আকাশ আলোকিত হয়ে যায় এবং ওপর থেকে সাকুরা গাছের মধ্যে গিয়ে পড়ে। ইনো সাকুরা বলে চিল্লিয়ে ওঠে। এরপর ইনো সাকুরাকে নিয়ে সুনাদের অফিসে চলে যায়। সুনাদে সাকুরাকে দেখে বলে, সিরিয়াস কিছু হয়নি, তার হাড়গোড়ও ঠিকই আছে। এরপর সুনাদে সাকুরাকে জিজ্ঞেস করে, তুমি আমায় চেনো? সাকুরা এর কোনো উত্তর দেয় না। সুনাদে বলে, তার অ্যামনেশিয়া হয়েছে। ইনো বলে, আমি জানতাম, কিন্তু এটা তো একটু সময়ের জন্যই হয়, তাই না? সুনাদে বলে, বলা অনেক কঠিন, আমি এমন কিছু আগে দেখিনি। ইনো সুনাদের কানে কানে বলে, সে কি এভাবেই সারা জীবন স্মৃতিশক্তিহীন থাকবে? সুনাদে বলে, এত চিন্তা করো না, তার বয়স সবেমাত্র 16, আরও অনেক কিছু বাকি আছে এক্সপিরিয়েন্স করার। তখন সুনাদে লক্ষ্য করে সাকুরা একধেয়ে তার বডির দিকে তাকিয়ে আছে। সুনাদে বলে, কি করছো? সাকুরা বলে, এগুলো কি আগের থেকে এমন ছিল? দেখতে অনেক আনন্যাচারাল লাগছে। এসব শুনে সুনাদে রেগে সাকুরাকে উত্তম মধ্যম দেয়। সিজুনে আর ইনু মিলে সুনাদেকে থামায়। সিজুনে সাকুরার মাথায় হাত বুলিয়ে দিলে সাকুরা বলে, ফ্ল্যাট। এ শুনে সিজুনেও রেগে যায় সাকুরার ওপর। এরপর ইনু আর সাকুরা একসাথে হাঁটতে থাকে। ইনু বলে, সত্যিই কি তোমার কিছুই মনে নেই? সাকুরা বলে, এই জায়গাটা অনেক চেনা লাগছে, এই ভিলেজেই মনে হয় আমি থাকতাম, তাছাড়া আর কিছুই দেখতে পারছি না। এরপর ইনু সাকুরাকে তার বাড়িতে নিয়ে যায়, কিন্তু সাকুরার বাড়ি বন্ধ দেখা যায়। ইনু বলে, বাড়িতে কেউ নেই কেন? এই অবস্থাতে আমি তোমাকে একাও রেখে যেতে পারবো না। সাকুরা বলে, এটাই কি আমার বাড়ি? ইনু বলে, হ্যাঁ, জন্মের পর থেকে এখানেই তুমি থাকো। এরপর সাকুরাকে ইনু নারুটোর বাড়ি নিয়ে যায়, কিন্তু নারুটো বাড়িতে নেই। ইনু বলে, এই বাড়িতে তোমার টিমমেট থাকে, তোমরা সবসময় একসাথেই থাকতে। সাকুরা বলে, সে কেমন ধরনের ব্যক্তি? ইনু বলে, সে একটু অলস, ব্লন্ড এবং সবসময় কমলা রঙের জামা পরে আর রামেন খেতে ভালোবাসে। সাকুরা রামেন শুনে চমকে ওঠে। ইনু বলে, তোমার কি কিছু মনে পড়ছে? কিন্তু দেখা যায় সাকুরার কিছুই মনে পড়েনি। ইনু বলে, তার নাম নারুটো। আরেকজন আছে যাকে তুমি চেনো, তার নাম হলো সাসকে। সে এখন ভিলেজে নেই, কিন্তু সে অনেক কুল, কালো চুলের এবং অনেক হ্যান্ডসাম। সাকুরা বলে, প্লে বয়? ইনো এসব শুনে মনে মনে বলতে থাকে, তার সাসকের ব্যাপারেও কিছু মনে নেই। এরপর ইনো সাকুরাকে তার ফ্রেন্ডসদের কাছে নিয়ে যায়। শিনু বলতে থাকে তার অ্যামনেশিয়া হয়েছে। রকলি গাছে মাথা ঠেকিয়ে বলতে থাকে, সে আমাদের কথাও ভুলে গেছে, বলেই গাছে মাথা বাড়ি দিতে থাকে। শিকামারও বলে, তো সে এখন কেমন আছে? সে কি সুস্থ হতে পারবে? ইনো বলে, লেডি সুনাদে বলেছে সে এই নিয়ে রিসার্চ করবে। টেনটেন বলে, তার ফ্রেন্ড হিসেবে আমাদের তাকে সব মনে করানোর জন্য সাহায্য করতে হবে। চলো সাকুরা যা আমাদের নিয়ে ভাবছে আমরা তাই করি। একটু পর আমরা কিবাকে বিড়ালের কস্টিউমে দেখতে পারি। শিনো ইনসেক্ট দিয়ে খেলতে থাকে। সেখানে হিনাটা একটি ট্রেডিশনাল ড্রেস পরে আসে। অন্যদিকে নিজি আর রকলিকে একসাথে বেঁধে রাখা হয়। চোজি আর শিকামারও দোলনায় দুলতে থাকে। সাকুরা চোজিকে মাস্ক পরিয়ে দেয়। শিকামারুকে বলে, তুমি কি একটু স্টুপিডের মতো করতে পারবে? এত কিছুর পরও সাকুরার কিছুই মনে পড়ে না। সন্ধ্যা হয়ে গেলে ইনো আর সাকুরা হাঁটতে থাকে। তখনই সেখানে সাকুরার মা বাবা এসে পড়ে। ইনো তাদের দেখে খুশি হয়ে যায়। ইনো বলে, আঙ্কেল আন্টি আপনারা কই গিয়েছিলেন? তারা বলে, নদীর কিনারায় গিয়েছিলাম। ইনো সাকুরাকে বলে, তোমার মা বাবা এসে পড়েছে, এখন তুমি যেতে পারো। কিন্তু তখন সাকুরার চোখে পানি দেখা যায়। তার মা বলে, তুমি কাঁদছো কেন? সাকুরা কিছু না বলেই সেখান থেকে চলে আসে। ইনো তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? সাকুরা বলে, আমার চোখ থেকে আপনা আপনি পানি বের হয়ে গেছে, আমার কিছু ঠিক লাগছে না। সাকুরা তখন লক্ষ্য করে তার গলার নেকলেস নেই। সে ইনোকে এটি জানায়। ইনো বলে, আমি তোমায় কখনো জুয়েলারি পরতে দেখিনি। সাকুরা বলে, সেটা সবসময় আমার সাথে থাকতো, ওটা হারাতে পারবো না।
সেখানে তার মা বাবাও দৌড়ে এসে পড়ে। তার বাবা বলে, সাকুরা, তুমি কি কিছু খুঁজছো? এই বয়সটা হারানোরই বয়স। তার মা বলে, বাবার বাজে জোকসে কষ্ট পেয়ে না। তার বাবা নেকলেস বের করে বলে, এটাই কি সেটা? এটা তুমি বাড়ির সামনে ফেলে এসেছিলে। আমার কাছেও একই নেকলেস আছে। সাকুরা নেকলেস দেখে অবাক হয়ে যায় এবং তার কিছু মনে পড়ে। এরপর আমরা পাস্টে চলে যাই। চারপাশে আগুন লেগে যেতে দেখা যায়। একজন নিনজা সাকুরার বাবাকে কিছু বলে। ছোট সাকুরা সেখানে আসে। তার বাবা তাকে সেই নেকলেসটি দেয়। কয়েক বছর পর সাকুরা একটি দোকানে যায় কিছু কিনতে। দোকানদার সাকুরার মা বাবার ব্যাপারে অনেক প্রশংসা করে, যে তারা না থাকলে সে সময় ভিলেজে অনেক বিপদ হয়ে যেত। বর্তমানে সাকুরার মা বলে, নেকলেসটি আর হারিও না। ইনো বলে, কিন্তু সাকুরা এখন ঠিক নেই। ইনোর কথাটা শেষ করার আগেই সাকুরা তার মা বাবাকে জড়িয়ে ধরে। সাকুরার সবকিছু মনে পড়ে যায়। সে কাঁদতে থাকে। একটু পর তার মা বাবা বাড়িতে চলে যেতে থাকে। ইনো সাকুরাকে বলে, তোমার সব মনে পড়ে গেছে? আর তুমি সেই সময় ওপর থেকে কিভাবে করলে? সাকুরা বলে, লেডি সুনাদে আমায় মেসেজ পাঠানোর অর্ডার দিয়েছিল, কিন্তু এরপর কি হয়েছে তা আমার মনে নেই। আমি এই পৃথিবীর নই। ইনো এ শুনে অবাক হয়ে যায়। তখন সাকুরা গায়েব হয়ে যেতে থাকে। সাকুরা ইনোকে বলে, এখানেও আমার ফ্রেন্ড হয়ে থাকার জন্য ধন্যবাদ। আমি সেই সাকুরা না যাকে তুমি চেনো। এবং সাকুরা পুরোপুরি গায়েব হয়ে যায়। এসব দেখে ইনো একদম হতবাক হয়ে যায়। ইনো বলে, কি হলো এটা? তাহলে আমাদের সাকুরা কই? এরপর আমরা মিশন সুকিনোমের চাঁদ দেখতে পারি। তারপর আমরা শিকাকু আর মামুইকে দেখতে পারি। তারা নিউজ করছে। মামুই বলে, যুদ্ধ এখানে চলছে। ফার্স্ট কোম্পানি কিনকাকু আর গিনকাকুকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে ডেজার্টে সব ফর্মার কাগেরা এসে পড়েছে ভিন্ন ভিন্ন সময় থেকে। তো চলুন আমরা প্রথম টেমারির সাথে কথা বলি। টেমারি কোনো উত্তর দেয় না। শিকাকু বলে, থার্ড কোম্পানি জাবুজাকে সিল করে ফেলেছে। মামুই বলে, এখন আমাদের দুজন জিনচুরিকের সাথে কথা বলা যাক। তারা দুজন একটি আইল্যান্ডের ভেতরে রয়েছে। তাদের সেখানে রাখা হয়েছে যেন মাদারা উচিহা তাদের না খুঁজে পায়। সেখানে নাওটোকে আমরা ট্রেনিং করতে দেখি। মামুই বলে, চলুন আমরা নাওটোর সাথে কথা বলি। কিন্তু তখনই শিকাকুরা মামুইকে থামিয়ে বলে, না, তাদের সাথে কথা বলার দরকার নেই। নাওটো যদি জেনে যায় যুদ্ধ শুরু হয়ে গেছে তাহলে সে আইল্যান্ডে আর থাকবে না। আর নারুটোকে এই জন্য আইল্যান্ডে আটকিয়ে রেখেছে তারা। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 272 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে হেডকোয়ার্টারে ইনোচি বলে, কমান্ডো ইউনিট পিছু হটার চেষ্টা করছে, কিন্তু এনিমিরা তাদের পিছু নিয়েছে। শিকাগো বলে, ফিফথ কোম্পানি থেকে একটি সহায়ক ইউনিট পাঠানো হয়েছে। তাদের সবচেয়ে কাছাকাছি চেক পয়েন্টে অবস্থান জানিয়ে দাও। পরের সিনে আমরা ফিফথ কোম্পানি মানে মিফনের ইউনিটকে দৌড়াতে দেখি। এরপর আমরা পাস্টে চলে যাই। একজন সামুরাই মিফুনকে বলে, এটা শুধু একটি অংশের মতামত, কিন্তু তারা আপত্তি তুলেছে। তারা বলেছে বেশিরভাগ সামুরাই তো নিরপেক্ষ থাকে, তাহলে আমাদের কেন শিনোবিদের সাথে হাত মেলাতে হবে? মিফুনে বলে, সামুরাইরা নিরপেক্ষ না। ওরা এমনটা বলেছে কারণ তারা অতীত সম্পর্কে জানে না। আরও বড় কথা, তারা বর্তমানে পরিস্থিতিটাও ঠিকমতো বুঝতে পারছে না। সামুরাই বলে, তারা এটাও বলেছে যে শিনোবি ওয়ার শিনোবিদের মধ্যেই মিটিয়ে ফেলা উচিত। মিফুনও বলে, আমাদের সাহায্য ছাড়া তারা কিভাবে যুদ্ধ শেষ করবে? বর্তমানে মিফুনে তার টিমকে বলে, সামুরাইরা কিভাবে ফাইট করে তা দেখিয়ে দাও। পরের সিনে আমরা কাঙ্কুরুদেরকে দেইদারাকে নিয়ে পালাতে দেখি। তাদের পিছু পিছু হানজোরাও ছুটছে। কিমিমারু মনে মনে বলে, লর্ড উরুচিমারুর চাকরা আমার মাথার ভেতরে ঢুকে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। আমাকে যেভাবে হোক আমার মিশনে সফল হতেই হবে। লেডি চিও বলে, আকাজকি হোক বা অরুচিমারু, যেই আমাকে পুনর্জীবিত করে থাকুক না কেন, সে এর জন্য রিগ্রেট ফিল করবে। সবাই আবার ভাববে আমি নাকি মরে যাওয়ার ভান করেছিলাম। কি ভীষণ লজ্জার ব্যাপার। হানজো বলে, পাপেট গ্র্যানি চুপ থাকুন, জুৎসুতে আমায় ফোকাস করতে দিন। বলে হানজো সামনিং জুৎসু পারফর্ম করে। এতে একটি প্রাণী এসে পড়ে। প্রাণীটি তার মুখ থেকে পার্পল রঙের বিষের ধোঁয়া বের করে। এতে কাঙ্কুরুরা নিচে পড়ে যায়। কাঙ্কুরু কাশতে কাশতে মনে মনে বলে, সে বিষ ব্যবহার করলো কারণ সে আমাদের তাড়া করতে করতে বিরক্ত হয়ে গেছে। এখন আমার শরীর অসাড় হয়ে যাচ্ছে। হানজো তখনই তলোয়ার দিয়ে কাঙ্কুরুকে মারতে আসলে সেখানে মিফুনে এসে হানজোর তলোয়ারটা আটকিয়ে দেয়। মিফুনে বলে, হানজো, আমি মিফুনে।
সামুরাই টিমের লিডার, তোমায় আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। সামুরাইরা কাঙ্কুরোকে বলে, তুমি ঠিক আছো? এনিমি বিষ ইউজ করেছে। আরেকজন সামুরাই বলে, আমরা যে মাস্ক পরি সেটা এনিমিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, বিষের প্রতিক্রিয়া এতে কাজ করে না। সামুরাইরা কমান্ডো ইউনিটের মেম্বারদের কাঁধে নিয়ে নেয় মেডিকেল কোর্পে পাঠানোর জন্য। মিফুনে সামুরাইদের বলে, তোমরা এখানে এসো না। হানজো বলে, তো মিফুনে, তুমি কেন শিনোবিদের দলে গেলে? তুমি কি শিনোবিদের সেবা করার জন্য সামুরাই হয়েছো? তুমি কিভাবে নিজেকে সামুরাই বলতে পারো? মিফুনে বলে, আমরা শিনোবিদের সেবা করি না। প্রাচীনকাল থেকে আমরা যে একমাত্র মাস্টারকে অনুসরণ করে তিনি কখনো বদলাননি। আমরা শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করি। কাঙ্কুরোরা সামুরাইদের কাছে যেতে থাকলে তাদের থামিয়ে দিয়ে লেডি চিও বলে, হানজো বিষাক্ত সালামান্ডার ইউজ করে। অতীতে আমি অনেকবার তার সাথে লড়াই করেছিলাম, সেই কারণে আমি অ্যান্টিডোটের উপাদানগুলোও জানি। আর আমি এটাও জানি সালামান্ডারটি বিষ তৈরি করার স্টোর করতে প্রায় 5 মিনিট সময় লাগে। হানজো মনে মনে বলতে থাকে, ওই বুড়ি ডাইনিটা সবকিছু বলে দিচ্ছে। ইবুসে, এখনই চলে যাও। এই শুনে ইবুসে মানে সালামান্ডারটি চলে যায়। মিফনে বলে, হানজো তুমি নিশ্চয়ই জানো যুদ্ধে আমার আসল এনিমি কে ছিল। 5 গ্রেট নেশন শিনোবিদের বিরুদ্ধে আমি একটুকুও ছাড় দেব না। বলে তারা দুজন তলোয়ার নিয়ে লড়াই করতে থাকে। কিমিমারও সামুরাইদের সাথে লড়াই করতে ছুটে যায়। হানজো মিফুনেকে বলে, আমিও তোমার মতো একসময় শান্তি চেয়েছিলাম। 5 গ্রেট নেশন একত্র করে একটাই শিনোবি ওয়ার্ল্ড করতে চেয়েছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম এটা সম্ভব নয়। ব্যাটেল ব্যাটেল আর শুধু ব্যাটেল, আর সবশেষে মৃত্যু। শান্তির অঙ্গীকার করবে? তুমি ছাড়া আর কেউ ভালো জানে না সেই সামুরাইদের সাথে কি হয়েছিল। অনেক সামুরাই শিনোবি হয়ে গেছে, আর তোমাদের টেকনিকগুলো শিনোবিদের হাতে চলে গেছে। এই পৃথিবীতে সামুরাইদের আর কোনো ভূমিকা নেই। তারা শান্তিতে বিশ্বাস করে না, কেবল টাকার প্রভাবেই চলে। তাদের জায়গা দখল করে নিয়েছে শক্তিশালী নিনজুৎসু ইউজার শিনোবিরা। সেই শিনোবিরা লড়ে এবং মারা যায়, পেছনে কিছুই রেখে যায় না। আমিও তাদেরই মতো। অন্যদিকে কিমিমারও সামুরাইদের একের পর এক মারতেই থাকে। মিফুনে হানজোকে বলে, তুমি ভুল। এটা জীবন বা মৃত্যুর প্রশ্ন নয়। শান্তির খোঁজে আমার জীবন চলে গেলেও আমি পরোয়া করি না। বিশ্বাস মানে নিজেকে কাজে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করা। সামুরাইদের অনুযায়ী মানুষই হলো তলোয়ার, আর তারা স্মৃতির ভেতর বেঁচে থাকে, যেমন আমার বিখ্যাত তলোয়ার কুরোসাওয়া। হানজো বলে, মানুষকে তলোয়ারের সাথে তুলনা করো না। এক টুকরা লোহার কাছে তুমি কি বা শিখতে পারো? কেন তোমরা সামুরাইরা নিজের জীবনকে তুচ্ছ করে দেখতে চাও? আমি তোমাদের সামুরাইদের একবারেই চিরতরে শেষ করে দেব। বলে তারা দুজন লড়াই করা শুরু করে দেয়। হানজো মিফনের তলোয়ারের অ্যাটাক আটকিয়ে বলে, গুজবগুলো সত্যি ছিল। তুমি সত্যি একজন দক্ষ তলোয়ারবাজ। এটাই বোঝায় যে নিনজুৎসু তোমার বিরুদ্ধে কাজ করে না। তুমি আমাকে হ্যান্ড সাইন করারও সময় দাওনি। মিফনে বলে, তুমি আমার এমন অ্যাটাক আটকিয়েছো যেটা আগে কেউ কখনো আটকাতে পারেনি। আমরা অনেক আগে লড়াই করেছিলাম, তুমি হয়তো মনে রাখোনি। হানজো বলে, তুমি মরনি কেন? মিফনা বলে, তুমি আমার তলোয়ার ভেঙে গলা কেটে দিয়েছিলে, কিন্তু এরপর আমি বেঁচে গিয়েছিলাম। হানজো বলে, তো তুমি সেই সামুরাই, তুমি মরনি? ঠিক আছে, তাহলে এবার প্রস্তুত থাকো। মিফুনে বলে, কিন্তু এটা হবে না। প্রথম আঘাত থেকে আমি বুঝতে পারলাম কেন একজন যিনি তোমার মতো শক্তিশালী ছিলেন মারা গিয়েছিলেন। হানজো বলে, তুমি কি বলতে চাইছো? মিফুনে বলে, আমি অবাক, তোমার মতো দক্ষ শিনোবি এটা খেয়াল করলো না। তুমি কি মনে করতে পারছো কিভাবে মারা গিয়েছিলে? এবং আমরা সেদিনে চলে যাই, দেখতে পারি হানজোকে মারতে সেখানে পেইন এসেছিল। হানজো বলে, কে আমায় এই অবস্থায় নিয়ে আসলো? পেইন বলে, তুমি কি আমার চেহারা ভুলে গেছো? হানজো বলে, ইয়াহিকো অফ আকাতসুকি, তোমার তো মারা যাওয়ার কথা। পেইন বলে, তুমি ডান্দোর সাথে হাত মিলিয়ে আমাদের সাথে বিট্রে করেছিলে, এখন তুমি শুধু নিজের বাঁচার কথা ভাবছো। তুমি হলে ট্র্যাশ। একসময় আমি তোমায় রেসপেক্ট করতাম, কিন্তু তুমি বদলে গেছো। হানজো বলে, কে তুমি? এত স্ট্রং কিভাবে হতে পারো? এবং সেখানে পেইনের 6 পাতও এসে পড়ে। পেইন বলে, আর তুমি এখনো বোঝো না কেন তুমি হারবে? বলে পেইন হাত সামনের দিকে এগিয়ে দেয়। হানজো বলে, দাঁড়াও। সে সময় হানজোর মৃত্যু হয়। এরপর আমরা বর্তমানে চলে আসি। হানজো বলে, তুমি কি বলতে চাইছো? আমি তা দেখতে পারছি না কেন?
এবং তখনই হানজোর সালামান্ডার মাটির নিচ থেকে উঠে মিফুনেকে খেয়ে ফেলে। কিন্তু মিফুনে সালামান্ডার মুখ কেটে বের হয়ে আসে, তলোয়ার নিয়ে হানজোদের দিকে ধেয়ে আসে। মিফুনে বলে একটি তলোয়ার যা নিয়মিত ধার করা হয় তা খ্যাতি অর্জন করে এবং জেনারেশন থেকে জেনারেশন সংরক্ষিত হয়। হানজো তলোয়ার নিয়ে অ্যাটাকের মুভ নেয় এবং আমরা দেখতে পারি তারা দুজন একে অপরকে বার করে এসেছে। হানজোর মাস্ক ভেঙে পড়ে যায়। মিফুনে বলে যারা তাদের বিশ্বাসের সাথে আটকে থাকে এবং তা রক্ষা করে তারা হয়ে ওঠে এমন হিরো যাদের কাহিনী যুগ যুগ ধরে বেঁচে থাকে। হানজো বলে কিভাবে তুমি এবার আমায় কাটতে পারলে? হানজো পেছনে ঘুরে মিফুনের তলোয়ার দেখে মনে মনে বলে তলোয়ার একদমও দাগ পড়েনি, সে কি সত্যি এত ফাস্ট? মিফুনে বলে তুমি তোমার বিশ্বাস হারিয়েছ আর স্কিল ধার করা বন্ধ করে দিয়েছ, ফলে তোমার সোর্সম্যানশিপেরও স্কিল হারিয়েছে। তোমার তলোয়ার ধারহীন, রক্তে রাঙানো এবং জং ধরে গেছে। একটি জং ধরা তলোয়ার কোনো কাজে আসে না, মানুষও তলোয়ারের মতো। হানজোকে আমরা পড়ে যেতে দেখি। মিফুনে বলে তুমি আমায় মনে রাখোনি, আর তুমি সম্ভবত মনে রাখোনি তুমি যখন আমাকে মৃত্যুর দিকে ফেলে গিয়েছিলে তখন কি বলেছিলে। এবং আমরা পাস্টে চলে যাই। তারা আগের লড়াইয়ে একইভাবে তলোয়ার নিয়ে দুজন দুদিক দিয়ে ছুটে আসে। তারা একে অপরকে ভেদ করে যায়, কিন্তু এবার তলোয়ারটি মিফুনের লাগে। হানজো মিফুনেকে বলে এটা হলো সালামান্ডার পয়জন, আমি এটা তোমার শিকলেও মেখে দিয়েছি, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, বিষটা ব্যথা কমিয়ে দেবে আর তুমি 2 দিনের মধ্যে মারা যাবে। তুমি জানো কেন আমাকে হানজো দ্য সালামান্ডার হিসেবে ভয় করা হয়? আমি তোমাকে আমার সিক্রেট রহস্য বলছি। এক ধরনের শেষ ইচ্ছার উপহার হিসেবে মনে করো, আমার ভিলেজে ছিল এক বিষাক্ত কালো সালামান্ডার। আমি তখন মাত্র একটি ছেলে, কিন্তু যখন ও মারা যায় তার বিষ আমার শরীরে ইমপ্ল্যান্ট করা হয়। দেখছো পেটের এই কাটা জায়গায়? এটা আমাকে এমন একজন মানুষ বানাতে সাহায্য করেছে যে নিজেই বিষ উৎপন্ন করতে পারে এবং শুধুমাত্র শ্বাস দিয়ে মানুষকে বিষক্রিয়ায় ফেলে দিতে পারে। ছোটবেলায় আমায় তাই সবাই অনেকে ভয় পেত, ফলে আমাকে বাধ্য করা হয়েছিল এই মাস্কের মাধ্যমে শ্বাস নিতে। মিফুনে বলে এজন্যই আমাদের ফাইটের সময় তুমি তোমার মাস্ক খোলোনি। হানজো বলে আমি আগেও সেটা করেছি, কিন্তু এতে রিস্কও আছে। মাস্কের আরেকটি কাজ হলো এটা আমাকেও রক্ষা করে। যদি ব্যাটেলে বিশেষ হয় কেটে ফেটে যায় তাহলে বিষ গ্যাসে পরিণত হবে। আমার প্রতিরোধ থাকা সত্ত্বেও আমার বডি সেই শক্তিশালী গ্যাসের মোকাবেলা করতে পারবে না এবং আমি প্যারালাইজড হয়ে যাব। এতে আমি মরব না, কিন্তু আমার এনিমিকে অ্যাটাকের সুযোগ দেবে। তোমার মতো দক্ষ একজনের বিরুদ্ধে আমি এটা প্রতিরোধ করতে মাস্কটি লাগিয়ে রাখতেই হবে। যাই হোক, সত্যি কথা বলতে আমার তলোয়ারটি সত্যিই ধারহীন ছিল। মিফুনে বলে মানুষ তলোয়ারের মতোই, যার মানে আমি শার্প ছিলাম না। হানজো বলে আমি তোমায় একটা কথা বলবো, মৃত্যু শেষ নয়, বিশ্বাস হারানোটাই হলো শেষ। এই কারণে এটা এত বিরক্তিকর। কারো বিশ্বাস কেবল তাকিয়ে দেখে বোঝা যায় না। যদি তুমি এখানে মারা যাও তা এই জন্য নয় যে তুমি শার্প ছিলে না, তোমার কমরেডসদের দোষও দাও, যারা আমার নাম প্রথমে শোনার সাথে সাথে ভয়ে দমে গেছে আর লড়াই ছেড়ে তোমাকে মোকাবেলার জন্য একা ফেলে গেছে। তুমি তোমার বডি ব্যবহার করে তাদের রক্ষা করার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছ। আমি তোমার হিরোইক কাহিনী ছড়িয়ে দেব, তাই তোমার মৃত্যুর বিনিময়ে তোমার নাম বলো। আসলে একটু আগে মিফুনের সাথে আরও সামুরাই এসেছিল, তারা হানজোকে দেখে পালিয়ে গেছে। সে সময় একা মিফুনে সেখানে দাঁড়িয়ে হানজোর মুখোমুখি হয়। মিফুনে বলে একটা জিনিস আমায় প্রমিস করো। হানজো বলে কি? মিফুনে বলে আমার কমরেড সামুরাইদের কিছুই করবে না। এ শুনে হানজোর চোখ বড় বড় হয়ে যায় এবং নিচু হয়ে বসে একটি অ্যান্টিডোট বের করতে করতে বলে আমি বলেছিলাম কারো বিশ্বাস কেবল তাকিয়ে দেখে বোঝা যায় না, কিন্তু লড়াই করে তা বোঝা সম্ভব। অনেক দিন হলো আমি তোমার মতো কারোর সাথে লড়াই করিনি, এবার আমি তোমাকে মাফ করে দেব। তবে এটাও হতে পারে তুমি অ্যান্টিডোট খাওয়ার পরও মারা যাও। বলে তাকে অ্যান্টিডোট খাওয়িয়ে দেয়। হানজো আরও বলে আমারও আমার নিজের বিশ্বাস আছে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। আমি তোমাকে একটি টেস্ট হিসেবে ব্যবহার করতে যাচ্ছি, দেখার জন্য তুমি কি মারা যাবার পরও তোমার বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকবে নাকি বেঁচে থাকবে, কিন্তু সময়ের সাথে সাথে বিশ্বাসকে ছেড়ে দেবে। এবং আমরা বর্তমানে চলে আসি। মিফুনে বলে তুমি তো আমাকে টেস্টের জন্য বাঁচিয়েছ,
কিন্তু তুমি কি সত্যি তোমার বিশ্বাস ছেড়ে দিয়েছো? হানজো দাঁড়িয়ে বলে, ঠিক আছে। কেবল তাকিয়ে দেখে এটি বোঝা কঠিন। আমাকে থামানোর একটি উপায় আছে, যদিও আমি অমরণশীল। আমি বিশ্বাস করি আগে আমি তোমাকে এটা বুঝিয়েছি মিফুনে। তাহলে পিছিয়ে দাঁড়াও এবং আমাকে সিল করার সুযোগের জন্য অপেক্ষা করো। আমি বিশ্বাস করি তোমায়। তখন সামুরাইরা এগিয়ে এসে মিফুনেকে বিষের ব্যাপারে বলে। মিফুনে বলে, তার বিষের আমার প্রতিষেধক আছে। সবাই প্রস্তুত হও, তাকে সিল করতে হবে। হানজো তার তলোয়ারের ভাঙা একটি অংশ নিয়ে বলে, মিফুনে, তুমি আমার বিশ্বাসের সাথে আছো। বলে সে তলোয়ার নিজের পেটে যেখানে বিষ ইমপ্ল্যান্ট করা হয়েছিল সেখানে ঢুকিয়ে দেয়। অন্যদিকে কাবুটো মনে মনে বলে, সে আমার ট্যাগের অর্ডার অমান্য করেছে। আত্মহত্যা করছে সে। এখন আমার এর কোনো উপায় নেই। তাকে মাইন্ডলেস মোডে সুইচ করতে হবে। এরপর আমরা হানজোকে দেখতে পারি। হানজোর পেট থেকে গ্যাস বের হতে থাকে। আর আমরা তো জানি গ্যাসটি তাকে প্যারালাইসিস করে দেয়। মিফুনে বলে, হানজো কখনোই সেই ব্যক্তির অর্ডার মানত না, যিনি ছায়ার পেছনে লুকিয়ে লুকিয়ে অন্যদের পাপেটের মতো কন্ট্রোল করে। তুমি তোমার জীবন ঝুঁকিতে ফেলেছ এবং তোমার বিশ্বাস আবার ফিরিয়ে পেয়েছ। আমার বন্ধু, তুমি কখনো ধারহীন তলোয়ার ছিলে না। মিফুনে সামুরাইদের বলে, সিল করো। সামুরাইরা হানজোকে সিল করে ফেলে। কাবুটো বলে, তারা তাকে সিল করে ফেলেছে। মিফুনে বলে, আমি তোমার হিরোইক স্টোরি ছড়িয়ে দেব সবার কাছে। আমি এখানে তোমার বিশ্বাসের সাক্ষী। লর্ড হানজো, তুমি সত্যিই প্রশংসনীয় ছিলে। আমি জানি হানজোর কোনো সমাধি ছিল না। তাকে রাখার জন্য আমাকে একটি উপযুক্ত জায়গা খুঁজে বের করতে হবে। আর এখানে হানজোর কাহিনীও শেষ হয় আর এপিসোডেরও সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।